আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকির রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রুকনুদ্দিন মোল্লা গার্লস ডিগ্রি কলেজ। আজকে আমার অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দিনাজপুর বোর্ড 2024। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমরা শো করে ডিসপ্লেতে কোশ্চেনটা, দিনাজপুর বোর্ড হিসাব বিজ্ঞান প্রথম পত্র। প্রথম প্রশ্ন হচ্ছে 1 নম্বর, ব্যাংক হিসাব কত প্রকার? 3 প্রকার: সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, চলতি হিসাব। নিচের উদ্দীপকটি পড়ো, 2 এবং 3 নম্বর প্রশ্নের উত্তর দাও। মিস জুই 1,000 টাকা সাপ্লাইস ক্রয় করেন। তিনি সাপ্লাইসে লিপিবদ্ধ করেন 900 টাকা এবং সাপ্লাইসে 100 টাকা কম প্রদর্শন করেন। উপরোক্তর উপরোক্ত কারণের জন্য নিচের কোন জাবেদারে সঠিক? সাপ্লাইস হিসাব ডেবিট, অনিশ্চিত হিসাব ক্রেডিট। এই ভুলের জন্য রেওয়া মিলের ডেবিট পাশে মোট 1,000 টাকা হ্রাস পাবে, রেওয়া মিলের ক্রেডিট পাশে 1,000 টাকা বেশি হবে এবং রেওয়া মিলের ডেবিট পাশে 1,000 টাকা অনিশ্চিত হিসাবে মিলাবে। অ্যান্সার হলো গা গহ। কোন নগদান বইতে ক্রেডিট উদ্ধৃতের অস্তিত্ব নাই? একতরফা নগদান বইতে ক্রেডিট উদ্ধৃতের অস্তিত্ব নাই, কারণ নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান কখনোই বেশি হইব না। এবিসি ট্রেডার্স কর্তৃক তৈরিকৃত রেওয়া মিল 9,000 টাকা ক্রয়ের স্থলে লেখা হয়েছে 10,000 টাকা, বিক্রয় লেখা হয়েছে 7,000 টাকা, টাকার স্থলে 8,000 টাকা। ভুল থাকা সত্ত্বেও ওই পাশে মিলে গেছে। এটা কি? পরিপূরক ভুল। অর্থাৎ ডেবিট দিকে যে পরিমাণ টাকা ভুল করে লেখা হয়েছে, ক্রেডিট দিকে সেই পরিমাণ টাকা কি হয়েছে? ভুল করে লেখা হয়েছে। তো ডেবিট দিকেও 1,000 টাকা ডিফারেন্স, ক্রেডিট দিকে 1,000 টাকা কম লেখা হয়েছে। এই কারণে, এই ভুলটার কারণে রেওয়া মিল উভয় পাশে মিলে যাব এবং এই ধরনের ভুলকে বলা হয় পরিপূরক ভুল। কোন ধারণার ভিত্তিতে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়? আহ সমকাল ধারণা। সমকাল ধারণার উপর ভিত্তি কইরা আর্থিক অবস্থা বিবরণী কি করা হয়? প্রস্তুত করা হয়। ইটালির কোন শহরে প্রথম দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রাখা হয়? ইটালির ভেনিস শহরে সর্বপ্রথম দুতরফা দাখিলা পদ্ধতিতে কি করা হয়? হিসাব রাখা হয়। মিস্টার জন, দায় ও মূলধন ছিল যথাক্রমে 20,000, 30,000। দায় ছিল 20,000, মূলধন ছিল 30,000। যদি দায় কমে 1,000 টাকা, সম্পত্তি বাড়ে 10,000 টাকা, তাহলে মূলধন কত হবে? মূলধন হইব কত? 50,000 টাকা। তাহলে মূলধন কত হইব? 50,000 টাকা। হুম। তো আমরা জানি মূলধন সমান সমান সম্পদ মাইনাস দায়। তো এইখানে আমার, হুম, তাহলে একটু বুঝি এখানে। উম এ সমান সমান এল প্লাস ওই, এই সমান সমান এল প্লাস ওই। এখানে বলা আছে মূলধন কত, অর্থাৎ ওনার সিকিউরিটি কত। হ্যাঁ, এখানে আমরা দেখি উম প্রথমে ছিল দায়। আহ, দায় কত ছিল এখানে আমার? 20,000 টাকা। ওকে। বলতেছে যদি দায় কমে কত? 10,000 টাকা। ওকে, কমাই দিলাম 10,000 টাকা প্লাস ওই। আর এই পাশে
আমার সম্পত্তি বলতেছে একটু দেখি আমরা সলিউশনটা এখানে কোন বোর্ড এটা আমরা করতেছি, দিনাজপুর বোর্ড। আচ্ছা আমরা একটু বোর্ডে চলে যাই। 7 নাম্বার। 7 নাম্বার আমি এখানে বলতেছে সম্পদ সমান সমান, সম্পদ সমান সমান দায় প্লাস মূলধন। তো আমার এখানে দায় আছে কত, প্রারম্ভিক দায় 20,000 যোগ 30,000 সমান সমান আছে কত, 50,000। সম্পদ কত আছে, 50,000। তো মূলধন সমান সমান, মূলধন সমান সমান সম্পদ মাইনাস দায়। মূলধন সমান সমান সম্পদ মাইনাস দায়। সম্পদ মাইনাস দায়। তো সমান সমান এখানে সম্পদ আমার এখানে দেওয়া আছে কত, 50,000। 50,000, এই 50,000 বলতেছে যদি 10,000 টাকা বৃদ্ধি পায়। আবার বলতেছে দায় দেওয়া আছে আমার কত, 20,000 টাকা। বলতেছে এই 20,000 টাকা যদি আমার কি দায় হ্রাস পায়, সরি, 10,000 টাকা যদি হ্রাস পায়, তো এখানে আমার এটা আছে 60,000 টাকা মাইনাস 10,000 টাকা সমান সমান এখানে আমার আসতেছে 50,000 টাকা। এখানে আমার আসতেছে কত, 50,000 টাকা। ঠিক আছে। তো এখানে আমরা উম, প্রথম আমরা কি করলাম, মূলধনটা আমরা কি করলাম, সরি সম্পদটা আমরা কি করলাম বের করলাম। ঠিক আছে, তারপর আমরা জানি মূলধন সমান সমান সম্পদ মাইনাস দায়। তো এভাবে আমরা কি করতে পারি, অঙ্কটা করতে পারি, অথবা আরেক ভাবে করতে পারি কিনা একটু দেখি আমরা। যেটা আমরা বলছিলাম এ সমান সমান এল প্লাস ওই সমান সমান এ সমান সমান উম, আচ্ছা এভাবেই থাক। ঠিক আছে, ওকে। তো নেক্সট কোশ্চেন আমরা চলে যাই। হুম, অনিশ্চিত হিসাব হলো একটি অস্থায়ী হিসাব। সমাপনী সমাপনী জাবেদার প্রয়োজনীয়তা হলো নামিক হিসাব বন্ধ করা এবং উত্তোলন হিসাব বন্ধ করা। অ্যান্সার গ। নিচের উদ্দীপকটি পড়ো, 11 এবং 12 নম্বর প্রশ্ন উত্তর দাও। 2023 সালে 1 জানুয়ারি তারিখে সালাম এন্টারপ্রাইজে 6,000 টাকা একটি মেশিন ক্রয় করেন। মেশিনটি আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। 10 বছর শেষে ভগ্নম্বরশের মূল্য কত, 10,000। টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করেন। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 10 বছর। 10 বছর শেষে ভগ্নম্বরশের মূল্য হবে কত, 10,000 টাকা। 31 ডিসেম্বর 2000 তারিখে কত হবে যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে। ঠিক আছে। তো এখানে যদি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করে তখন তখন 2023 সালের এই যে অবচয় হইব 60,000 বিয়োগ 10,000 ভাগ 10 সমান সমান কত, 5,000। 5,000 টাকা হইব কি আমার সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার। এরপরে বলতেছে 31 ডিসেম্বর তারিখে 2024 তারিখে অবচয়ের পরিমাণ কত হবে যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে। অর্থাৎ যদি প্রতিষ্ঠানটা সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য না করে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করে, তখন প্রতিষ্ঠানের আহ ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় কত হইব, 2,000
সালের 31শে ডিসেম্বর তারিখে। তো আমরা জানি অবচয়ের হার বের করা হয় 100 ভাগ, 100 ভাগ আনুমানিক আয়ুষ্কাল গুণ 2 সমান সমান কত? 20%। হয়ে গেল। হুম, সমান সমান কত? 20%। তো সম্পত্তি ক্রয় মূল্য কত আসলে? 60,000 টাকা। 60,000 টাকার প্রথম বছর যদি আমরা 20% অবচয় ধার্য করি, আমার এখানে কত আছে? 48,000 টাকা। 48,000 না, 60,000 টাকার যদি অবচয় ধার্য করি আমি 20%, তখন এখানে আমার এটা আছে 12,000 টাকা। 12,000 টাকা বিয়োগ করলে এখানে আছে আমার 48,000 টাকা। 48,000 টাকার উপরে যদি আবার 20% ধরি, আমার অবচয় এইটা আছে 48,000 গুণ 20 শিফট পার্সেন্ট, আমার এইটা আছে 9,600 টাকা। যদি বিয়োগ দিয়ে দেই, ও, দিয়ে প্রথম বছর অবচয় হইতেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 12,000 টাকা, দ্বিতীয় বছর অবচয় হইতেছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে 9,600 টাকা। কিন্তু এইখানে চারটার মধ্যে কোনোটার মধ্যে কি দেওয়া নাইকা? 9,600 টাকা দেওয়া নাইকা। তার মানে এখানে অ্যান্সারটা কি করা হয়েছে? এখানে ভুল দেওয়া আছে, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে? ভুল দেওয়া আছে, কারণ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত অবচয় ধরলে আমার 9,600 টাকা আসবে, কিন্তু এখানে কোনোটাই দেওয়া নাই, ঠিক আছে? আবার একটু দেখি, 1 জানুয়ারি তারিখে, ওকে, পুরো বছর অবচয়, পুরো বছর, হ্যাঁ ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা কি দেওয়া আছে? আমার ভুল দেওয়া আছে, একটা অ্যান্সারও কি নাই, সঠিক এখানে দেওয়া নাই। বকেয়া, যদি বকেয়া আয়ের সমন্য দাখিলা দেওয়া হয়, তাহলে কি হবে? মুনাফা কম দেখানো হবে, আয় কম দেখানো হবে এবং মালিকানা সত্ত্ব কমে যাবে। অ্যান্সার কি? গহ। কার্যপত্র বছরের শেষে প্রস্তুত করা হয়, ওকে। আট গড় হতে পারে, ওকে। আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে তৈরি করা হয়ে থাকে, ওকে। নগদান বইতে ব্যাংক চার্জ 260 টাকার স্থলে 620 টাকা ডেবিট করা হয়েছে, এক্ষেত্রে নগদান ব্যাংক যেমন উদ্ধৃতের মধ্যে গড় মিলের পরিমাণ কত? 620 যোগ 260 সমান সমান 880। একটি ফার্মের বিপরীতে পণ্য, একটি ফার্মের বিক্রিত পণ্যর ব্যয় 54,000 টাকা, সম্পূর্ণ উৎপন্ন 35,000 টাকা, পারিশ্রমিক উৎপন্ন 25,000 টাকা মূল্যায়িত হয়েছে। বছর শেষে ক্রয় মূল্য কত? বছর শেষে ক্রয় মূল্য কত? এটার জন্য আমরা একটু বোর্ডে চলে যাই। হুম, এটা আমরা একটা সহজ সূত্রের মাধ্যমে লিখি, যেটা আমাদের মনে থাকবো। আমরা লিখি বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান ব্যয় সমান সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় বাদ সমাপনী মজুত পণ্য। তো সমান সমান অঙ্কের মধ্যে আমার উম বিক্রিত পণ্যর উম, অঙ্ক আমরা করতেছি কোনটা? হুম, অঙ্কে আমার বিক্রিত পণ্যর ব্যয় দেওয়া আছে 5,40,000 সমান সমান আহ, প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে 25,000। আমরা বের করব ক্রয়। সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 35,000। তো সমান সমান 5,40,000
প্লাস মাইনাস করলে এখানে আমার হইতেছে ক্রয় মাইনাস 10,000 সমান সমান 5,40,000 যোগ 10,000 সমান সমান ক্রয় সমান সমান 5,50,000 50,000 সমান সমান ক্রয়। ঠিক আছে, তো আমরা অঙ্ক মানগুলো বসে সরাসরি ক্যালকুলেটর আমরা এটা বের করে ফেলাইবো, জাস্ট এটা বোঝানোর জন্য কি করা হইলো, দেখানো হইলো। ঠিক আছে, এই এই নর্মাল একটা সূত্র ইউজ করা যে কোনো একটা যদি মিসিং থাকে তা আমরা কি করে অ্যামাউন্ট গুলো বের বসাই দেওয়া করবো। যদি পারিবারিক উৎপন্ন মিসিং থাকে তো সবগুলো বসায় যোগ বিয়োগ করে আমরা কি করবো, বের করবো। আবার যদি সপরিমাণ উৎপন্নর পরিমাণ বের করতে বলে সবকিছু দেওয়া থাকে, তখন এমন গুলো বসায় কি করবো আমরা, ডানা বামে কইরা রেজাল্টটা বের করে ফেলাম। ঠিক আছে, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। ওকে, আমরা চলে যেতেছি আমাদের নেক্সট কোশ্চেনে। ও, এই পাশে আসছিলাম। ঠিক আছে, কত? 5,55,000। হিসাব চক্র অনুযায়ী রা মিল প্রস্তুত করাকে বলা হয় সংক্ষিপ্তকরণ। সম্পদের অবচয় এর প্রভাব হলো ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস। স্থায়ী সম্পদ অর্জনকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। স্থায়ী ব্যয় সম্পত্তি অর্জনকে বলা হয় মূলধন জাতীয়, অর্থাৎ মূলধন জাতীয় ব্যয়ের মাধ্যমে কি করা হয়, প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায় এমন সম্পত্তি কি করা হয়, অর্জিত হয়। নিচের উদ্দীপকটি পরে 20 এবং 21 নম্বর প্রশ্ন উত্তর দেয়। কামাল ট্রেডার্স সমাপনী মূল্যায়ন করা হয়েছে 65,000 টাকা, যার মধ্যে 7,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য এবং 80% বিমাকিত, এবং অব্যবহৃত সাপ্লাইজ দেওয়া আছে কত, অন্তর্ভুক্ত আছে 4,000 টাকা। সমাপনীর মধ্যে প্রকৃত মূল্য কত? তো প্রথমে আমরা দেখতে হইব সমাপনীর মধ্যে যে 65,000 টাকা আছে এইখান থেকে আমরা বাদ দিয়ে দেবো 7,000 টাকা। ঠিক আছে, তো 65,000 টাকা বিয়োগ 7,000, 7,000 বিয়োগ এরপর আমার অন্তর্ভুক্ত আছে কত, সাপ্লাইজ 4,000 সমান সমান হইতেছে কত, 54,000। আমার সমাপনী উৎপন্নের প্রকৃত মূল্য কত, 54,000 টাকা। ওকে, আগুনে পণ্য বিনষ্ট হওয়ার কারণে কামাল ট্রেডার্স এর আয় বিবরণীতে কি প্রভাব ফেলবে? আচ্ছা, আমার আগুনে বিনষ্ট পণ্য হয়েছে কত, 7,000, এর 80% কি করব আমি, উদ্ধার করতে পারবো। তার মানে 7,000 টাকার গুণ 80%, 7,000 টাকার 80% আমার এখানে আছে 5,600 টাকা, বিয়োগ 7,000 দিলে কত হয়েছে, 1,400 টাকা কি করতে পারবো আমি, আমার অ্যাকচুয়াল ক্ষতি হয়েছে। 7,000 গুণ 80%, 5,600 টাকা আমি কি পাবো, বীমা কোম্পানি থেকে পাবো। তার মানে আমি পাবো না কত টাকা, 1,400 টাকা। তার মানে কি 1,400 টাকা আমার কি হবে, ব্যয় বৃদ্ধি পাইবো আগুনে বিনষ্ট পণ্য হওয়ার ফলে, আর্থিক বিবরণীতে প্রভাব ফেলবো। ভ্যাট বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত কোন প্রকার হিসাব, দায় হিসাব? নিচের কোনটি অনগদ লেনদেন? অনগদ লেনদেন হলো নগদ বাট্টা। নগদ বাট্টা কখনোই নগদে পাওয়া যায় না। দেনাদার দেনাদার কাছ থেকে টাকা পাওয়ার সময় অথবা পাওনাদারকে টাকা পরিশোধ করার সময় যে টাকাটা ছাড় দেওয়া তাই কি বলা হয়, নগদ বাট্টা। নগদ বাট্টা দুই প্রকার, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। বিনিয়োগের উপর প্রাপ্য সুদ কোন প্রকার হিসাব, সম্পদ? অর্থাৎ বকেয়া সুদ বুঝেছে এখানে। বকেয়া সুদ কি সম্পদ? খরচের আয়ের বকেয়া সম্পদ। নিচের উদ্দীপকটি পড়ো, 25 এবং 26 নম্বর প্রশ্ন উত্তর দাও। এ একটি অর্থ বছরে চায়না ট্রেডার্স এর বিক্রয় মূল্য 2 লাখ টাকা, সম্পূর্ণ পণ্য মূল্য 30,000 টাকা, এবং সংস্থাটি বিক্রিত পণ্যের ব্যয় 1,40,000 টাকা। বিক্রি পণ্য ব্যয়ের 5% হলো পরিচালন ব্যয়। তার মানে কি, 14,000 টাকার 5%, সরি, 1,40,000 টাকার 5% এখানে কত, 70,000 টাকা। 70,000 টাকা হইলো কি আমার পরিচালন ব্যয়। ওকে, চালান ট্রেডার্স এর মোট লাভের পরিমাণ কত? তো আমরা জানি বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যর ব্যয় সমান সমান, বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যর ব্যয় সমান সমান মোট লাভ। আমার বিক্রয় দেওয়া আছে কত,
2 লাখ টাকা। আর এখানে আমার বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত, 1,40,000 টাকা। দুইটা বিয়োগ করলে আমার এতে 60,000 টাকা হলে কি বিক্রিত পণ্যের ব্যয়, সরি, 60,000 টাকা হইতেছে আমার মোট লাভ। ওকে। তো এখন বলতে আছে সংস্থার আর্থিক অবস্থার বিপরীতের উপর নিট লাভ বা ক্ষতির কি প্রভাব ফেলবে। মূলধন কমবে 10,000 টাকা, আভ্যন্তরীণ দায় হ্রাস পাবে 10,000 টাকা। অ্যান্সার হলো খ। নিচের কোনটি লেনদেন এর গুদামঘর বলা হয়। লেনদেনের গুদামঘর বলা হয়ে থাকে। হুম, নিচের কোনটিকে লেনদেনের গুদামঘর বলা হয়ে থাকে। খতিয়ানকে। 27 নম্বর অ্যান্সার হলো খ। খতিয়ানকে লেনদেনের কি বলা হয়, গুদামঘর বলা হয়, কারণ খতিয়ানের লেনদেন গুলোকে স্থায়ীভাবে কি করা হয়, লিপিবদ্ধ করা হয়ে থাকে। গ্রাহকের সেবা প্রদানের জন্য ব্যাংক চার্জ কর্তন, গ্রাহকের সেবা প্রদানের জন্য ব্যাংক চার্জ কর্তন কমিশন, কমিশন এবং লভ্যাংশ। অ্যান্সার খ। যদি অবচয় অতিরিক্ত ধার্য করা হয়, ইয়া আয় কমে যাবে এবং মালিকানা সত্ত্ব কি কমে যাব। আনসার খ। নিট আয়কে দাবি করতে পারে, নিট আয়কে দাবি করতে পারে, মালিক নিট আয় দাবি করতে পারে। তো আজকে আমরা আলোচনা করলাম দিনাজপুর বোর্ড 2024। আমার আজকের ইউটিউব চ্যানেলের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী দেখার জন্য আমন্ত্রণ রইল।